সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাফেজা খানম, সহকারী শিক্ষক বাংলা, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য এই বইটি বাংলা সাহিত্য থেকে একটি ক্লাস নেব, একটি বিষয়ের উপর একটি ক্লাস নেব। আজকে আমি নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সিলেবাসে অন্তর্ভুক্ত যে বিষয়টি থেকে আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেই ক্লাসটি নেওয়ার আগে পাঠ শিরোনামটি বলার আগে আমি একটি ছোট গল্প তোমাদের শোনাবো এবং আশা করব যে এই গল্পটি শোনার মাধ্যমে আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠের শিরোনামটি কী হবে সেটি অনুধাবন করতে পারবে। তাহলে বলি, প্রিয় শিক্ষার্থী, পলক ও পবন দুই বন্ধু অবকাশ যাপনের জন্য ওরা সিলেটে চা বাগান দেখতে যায়। পবন বরাবরই খুব পড়ুয়া ছেলে, তাই যেখানেই ভ্রমণ করতে যাক না কেন সাথে বিভিন্ন লেখকের বই নিতে কিন্তু তার ভুল হয় না। তাই এক্ষেত্রেও তার ভুল হলো না। সে নজরুল, রবীন্দ্র, এমনইভাবে জীবনানন্দ, এমনইভাবে বিভিন্ন কবি সাহিত্যিকের বই সে নিয়ে গেল এবং সেখানে বেড়াতে যাওয়ার পরে সিলেটের যে অপরূপ সৌন্দর্য আমরা সবাই জানি, অপরূপ সৌন্দর্য দেখে পলক তো আনন্দে বিমোহিত। সে পবনকে বলতে লাগলো, দেখ স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর। কিন্তু পবন বইয়ের বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা থেকে সে বিভিন্ন কবিতা আওড়াতে শুরু করলো। সে বলতে লাগলো, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচি বাইরে যাই। সে আনন্দে গান গাইতে লাগলো, হারে রে 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 আমার ছেড়ে দে রে দে, জীবন ছাড়া বনের পাখি মনের আনন্দে, হারে রে রে আমার ছেড়ে দে দে। এছাড়াও সে বিভিন্ন কবি সাহিত্যিকের বই খুলে সেগুলো সে পড়তে লাগলো। তখন পলক পবনকে বলল যে এখানেও তো সাহিত্য চর্চা করতে হবে, বেড়াতে এসেও তো সাহিত্য চর্চা করতে হবে। পবন বলল যে এখানেও তো বই পড়তে হবে। তখন পবন পলককে বলল, আসলে বই পড়া ছাড়া তো আমরা সাহিত্য চর্চার যে আনন্দ সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আর সাহিত্য চর্চা ছাড়া জীবনের শক্তির বা জীবনে যে আনন্দের প্রকাশ, বহিঃপ্রকাশ, সেটাও সম্ভব নয়। সেই জন্য আমি বই ছাড়া কোথাও গিয়ে কোনো আনন্দ পাই না, কোথাও যেয়ে আমি মজা পাই না। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের পাঠের শিরোনামটা কী হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বুঝে গেছ আজকের পাঠের শিরোনাম বই পড়া। লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী। তাহলে আমরা আজকের পাঠের শিরোনামটি বোর্ডে লিখি। প্রিয় শিক্ষার্থী, বই পড়া। লিখেছেন প্রমোদ চৌধুরী। সুপ্রিয় শিক্ষার্থী, বই পড়া প্রবন্ধটির মূল পাঠে যাবার আগে আমরা লেখক যে প্রমোদ চৌধুরী, যাকে আমরা প্রাবন্ধিক হিসেবেই চিনি, বিশিষ্ট প্রাবন্ধিক হিসেবে, তার পরিচিতি সম্পর্কে জেনে নিব সামান্য। আমাদের পাঠ্য বইতে যে অন্তর্ভুক্ত লেখক পরিচিতি বিষয় আছে, তোমরা সেগুলো ভালো করে পড়ে নেবে প্রিয় শিক্ষার্থী। তবুও আমি তোমাদের জানার জন্য তোমরা কিভাবে সেখান থেকে প্রশ্ন আকারে পড়বে সেটি অনুধাবন করার জন্য আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, পরীক্ষার খাতায় যেরকম তোমরা
লিখতে গেলে তোমাদের ভুল হবে না, পাশাপাশি তোমরা তোমাদের বিষয়গুলো তোমাদের মধ্যে আত্মস্থ থাকবে। লেখক পরিচিতি। প্রথমে লেখকের জন্ম থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, লেখকের জন্ম কত সালে, কোথায়। এই জন্ম কত সালে আমরা দেখে নিই। জন্ম 1868 সালের সরি 7 আগস্ট লেখক 1868 সালের 7 আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। প্রশ্ন আসতে পারে কোন জেলায় জন্মগ্রহণ করেন? যশোর জেলায়। তবে আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, লেখকের পৈতৃক নিবাস অর্থাৎ পিতার বাড়ি। তিনি জন্মগ্রহণ করেন যশোর জেলায়, পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থী যে লেখকের পৈতৃক নিবাস প্রমোদ চৌধুরীর আসতে পারে, যে প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়। তাহলে তোমরা এই বিষয়গুলো মনে রাখবে। জেলা হিসেবে পাবনা জেলা। অনেক সময় প্রশ্ন আসে কোন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন? হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে লেখকের শিক্ষা জীবন সম্পর্কে আমরা জানব খুব সংক্ষিপ্ত আকারে। শিক্ষা জীবনের কথা বলতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয়, প্রমোদ চৌধুরী, যেটি আমরা বলবো যে লেখকের শিক্ষা জীবন ছিল অত্যন্ত কৃতিত্বপূর্ণ, যেটি আমরা সহজ বাংলায় আমরা বলি যে ছাত্রটি খুব ভালো বা মেধাবী। এই ক্ষেত্রে প্রমোদ চৌধুরীর ক্ষেত্রে বলা যায় যে লেখক খুব মেধাবী ছাত্র ছিলেন এবং তার শিক্ষা জীবন ছিল খুব কৃতিত্বপূর্ণ। তিনি 1906 সালে লেখক 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি লেখক বাংলা সাহিত্য চর্চা করেছেন, কিন্তু পড়েছেন ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। MA ডিগ্রি লাভ করেন। সেই কালে যে কিন্তু প্রথম শ্রেণীতে কোনো ডিগ্রি পাওয়া আসলে খুবই বিরল ঘটনা। এরপরে তিনি ব্যারিস্টারি পাশ করেন ইংল্যান্ড থেকে, বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আসেন। এরপরে আমরা যেটি জানবো যে লেখকের পেশা অর্থাৎ লেখকের পেশাগত জীবনে তিনি কী করতেন। অল্প কিছুদিন তিনি ব্যারিস্টারি পাশ করলে অল্প কিছুদিন তিনি ব্যারিস্টারি করেননি। অল্প কিছুদিন তিনি ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন। এরপর তিনি সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। তাহলে মূলত আমরা তাকে বলা যায় যে পেশায় তিনি একজন সাহিত্যিকই ছিলেন বটে, তো অল্প কিছুদিন অধ্যাপনা করেছেন। এরপরে আমরা যেটি জানবো যে লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জানব। আমরা প্রথমেই বলেছি যে প্রমোদ চৌধুরী ছিলেন বিশিষ্ট, কে ছিলেন প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, প্রাবন্ধিক, একজন বিশিষ্ট প্রাবন্ধিক ছিলেন। তবে সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন, সেগুলো আমরা পরে জানব।
এরপরে লেখকের পরিচয় দিতে গেলে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি বলতে হবে যে তিনি বাংলা সাহিত্যে বাংলা গদ্য সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তন করেন। চলিত, এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং নিজেদের জানার জন্য অনেক সময় কিন্তু বিভিন্নভাবে এই প্রশ্নটা আসে যে বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক কে? বাংলা গদ্য সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। এরপরে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে প্রমোদ চৌধুরী বিশিষ্ট পত্রিকা সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেন। সবুজপত্র পত্রিকার সম্পাদনা করেন এবং এই যে চলিত ভাষারীতির প্রবর্তনে সবুজপত্র পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করে, এটি তোমরা বিশেষভাবে মনে রাখবে যে প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকার প্রবর্তন সম্পাদনা করেন এবং যে তিনি যে চলিত ভাষারীতির প্রবর্তন বাংলা সাহিত্যে করেছেন, এই সবুজপত্র পত্রিকাটি এই চলিত ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। আরেকটি বিষয় যেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? আমি এখানে লেখকের নামের পাশে ব্র্যাকেটে লিখে রাখলাম, এটি তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, না জানলেও এখন থেকে কখনো ভুল করবে না যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম। বীরবল হচ্ছে লেখকের সাহিত্যিক। বিভিন্ন লেখক বিভিন্ন ছদ্মনামে লিখতেন। আমাদের আলোচ্য প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী যে বিষয়টি জানবো, যে বিষয়গুলো জানবো, যে আমাদের আজকের যে পাঠ বই পড়া প্রবন্ধ, এই বই পড়া প্রবন্ধের শিখন ফল সম্পর্কে আমরা জেনে নিব। অর্থাৎ এই বই পড়া প্রবন্ধটি পড়ে আমরা কি কি শিখতে পারি বা বুঝতে পারি, আমরা সেই বিষয়গুলো এখন শিখব। আজকের পাঠের শিখন ফল যদি প্রথমেই বলি তাহলে দেখব শিখন ফল 1 হচ্ছে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা। সাহিত্য চর্চা প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে শিক্ষার্থীরা। অনুধাবন করতে পারবে। তারপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বই পড়ার আনন্দ এবং সাহিত্য চর্চার বই পড়ার আনন্দ এবং এর মাধ্যমে জীবনী শক্তি প্রকাশের আনন্দ অনুধাবন করতে পারবে।
এরপরে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে সামাজিক জীবনে, অর্থাৎ সামাজিক, পারিবারিক বা সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি জীবনে। এখানে আমরা বিশেষ করে বলবো যে সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করতে পারবে। লাইব্রেরির গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এরপরে আমরা যে বিষয়টি বলবো, যেটি খুবই লেখক মোটা দাগে এই প্রবন্ধে যেটি দেখিয়েছেন সেটি হচ্ছে আমাদের সমাজে বা আমাদের দেশে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারব। সম্পর্কে জানতে পারব। আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে। এই প্রবন্ধ যেটি লেখক আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আমাদেরকে শেখাতে চেয়েছেন বিশেষ করে, সেই বিষয়টি হচ্ছে যে স্বশিক্ষিত হওয়ার গুরুত্ব। আমরা 5টি বিষয় এখানে শিক্ষণফল হিসেবে আমরা উল্লেখ করেছি। এছাড়াও কিছু বিষয় আছে। 5 নম্বর আমরা যে বিষয়টি শিক্ষণফল হিসাবে লিখতে যাচ্ছি সেটি হচ্ছে স্বশিক্ষিত হওয়ার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। অর্থাৎ এই যে 5টি বিষয় আমরা এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থী, এই 5টি বিষয় কিন্তু আমি আজকে আমাদের যে পাঠ্য বিষয় বই পড়া, এই বই পড়ার প্রবন্ধটি পড়ে এই 5টি বিষয় সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত হতে পারব। এবং এই যে আমাদের যে প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী তোমরা যদি গদ্য বা পদ্য যেটি তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত সেগুলি যদি তোমরা ভালো করে পড়ো এবং সেই পাঠ্য বিষয় বা গদ্য পদ্যে যে অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে তোমরা এইভাবে যদি শিক্ষণফল আলাদা আলাদা নিজেরা উপলব্ধি করতে পারো অথবা তোমাদের শিক্ষকের মাধ্যমে তোমরা জেনে নিতে পারো, তাহলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। এই জন্য যে এই শিক্ষণফলের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে এইগুলোর উপর থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তোমরা যদি এই ক্যাটাগরিতে সাহিত্য চর্চার প্রয়োজন, বই পড়ার প্রয়োজনীয়তা, বই পড়ার আনন্দ, সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বশিক্ষিত গুরুত্ব, এইভাবে যদি তোমরা এই বই পড়ার প্রবন্ধটি পড়ে তোমরা এই বিষয়গুলোতে যখনই যাবে তখনই কিন্তু সেই বিষয়গুলো তোমরা আত্মস্থ করতে পারবে। এবং এই আত্মস্থ করার মধ্যে তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। এই বিষয়গুলো তোমরা যখন বুঝতে পারবে তখন সৃজনশীল প্রশ্ন আসলেই কিন্তু তুমি খ্যাট করে ধরে ফেলবে যে এটা কিন্তু এখান থেকে এসেছে, সাহিত্য চর্চার আনন্দ থেকে এসে প্রয়োজনীয়তা থেকে আসছে এই উদ্দীপকটা, তাহলে এর উত্তরটা এমনভাবে হবে। এটা লাইব্রেরির গুরুত্ব সম্পর্কে এই উদ্দীপকটা এসেছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রমোদ চৌধুরী বই পড়ার প্রবন্ধে লাইব্রেরির গুরুত্ব সম্পর্কে প্রমোদ চৌধুরীর বক্তব্যটা কি, সুশিক্ষিত হওয়ার যে উদ্দেশ্য, সুশিক্ষিত হওয়ার জন্য যে স্বশিক্ষিত হতে হয় সেটি সম্পর্কে কোনো উদ্দীপক আসলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা এই ক্ষেত্রে প্রমোদ চৌধুরীর বক্তব্যটা কি। এইভাবে আমরা শিক্ষণফল থেকেই কিন্তু আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো প্রিয় শিক্ষার্থী। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কথাগুলো বলবো সেটি হচ্ছে এই বই পড়ার প্রবন্ধে যে নতুন নতুন শব্দ অর্থাৎ শব্দার্থ টিকা, কিছু শব্দার্থ টিকা আমরা জেনে নিব। নতুন নতুন শব্দ, অনেক শব্দই কিন্তু প্রত্যেকটি গদ্য পদ্যে আমাদের অন্তর্ভুক্ত বিষয়ের প্রত্যেকটা গদ্য পদ্যে নতুন নতুন শব্দ থাকে।
আমাদের উচিত প্রথমেই সেই শব্দের সঙ্গে পরিচিত হওয়া, তাহলে আমরা সেই গদ্য বা পদ্যটি পড়ে সহজেই অনুধাবন করতে পারবো, সহজেই বুঝতে পারবো, আত্মস্থ করতে পারবো। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমার একটা পরামর্শ যে তোমরা গদ্যটা পদ্যটা পড়ার আগে শব্দার্থ এবং টিকা বইয়ে অন্তত যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে নিবা। এরপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা একটা ডিকশনারি বা একটি অভিধান সবসময় হাতের কাছে রাখবে এবং সেই অভিধানটি খুলে তোমার যে শব্দটি তোমরা বুঝতে পারবে না শিক্ষকের কাছে জেনে নিতে পারো, এবং সেই বই দেখেও তোমরা শব্দের অর্থ বুঝে তাহলে তোমরা সেই প্রবন্ধটি বা সেই গদ্য পদ্যটি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা আজকের বই পড়া প্রবন্ধে যে শব্দার্থ নতুন নতুন শব্দ আছে, আমরা কয়েকটা শব্দের অর্থ টিকা জেনে নিই। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। প্রথমেই আমরা যে শব্দের অর্থটি জানব, লেখক প্রথমে যে শব্দটি উল্লেখ করেছেন শৌখিন। শৌখিন শব্দের অর্থ আমরা অনেকেই জানি, অর্থ হচ্ছে রুচিবান। শৌখিন অর্থ হচ্ছে রুচিবান। এরপরে আমরা দেখব যে উদ্বাহু, দয় বয়াকার হরস্য। উদ্বাহু অর্থ ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু লেখক এখানে বইতে এখানে বোঝানোর জন্য ঊর্ধ্ববাহু অর্থ আহ্লাদে আটখানা ওই হাত এইভাবে উপরে তোলা। বাহু, বাহু অর্থ হচ্ছে ঊর্ধ্ববাহু। বাহু মানে হাত, এইভাবে আহ্লাদে আটখানা হয়ে হাত উপরে তোলাকে বুঝিয়েছে। এটা বোঝানোর জন্য টিকার পাশে এই শব্দটি লিখে দেওয়া হয়েছে, আমরা সেটি লিখছি না প্রিয় শিক্ষার্থী। এরপরে যে শব্দটি আমরা যে শব্দের অর্থটি আমরা জানবো সেটি হচ্ছে সুসার। অর্থাৎ এই শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। সুসার অর্থাৎ প্রাচুর্য, অর্থাৎ প্রচুর আছে এমন। আরও বেশ কিছু অর্থ এখানে লেখক লিখেছে। সুসার প্রাচুর্য, সচ্ছলতা বা সুবিধা, এই শব্দগুলো লেখক এই সমার্থক শব্দ হিসেবে লেখা যায়। সচ্ছলতা, সুবিধা। এরপরে আমরা যে শব্দের অর্থটি জানবো, যেটি খুবই ইম্পর্টেন্ট একটি শব্দের অর্থ, সেটি হচ্ছে ভাঁড়ে ও ভবানী। অর্থাৎ রিক্ত বা শূন্য, কিছুই নেই এমন বোঝাতে ভাঁড়ে ও ভবানী শব্দটি ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থী, ভাঁড়ে ও ভবানী শব্দের অর্থটি জানার পরে আমরা যে শব্দের অর্থটি জানব সেটি হচ্ছে সোল্লাসে। সোল্লাসে শব্দের অর্থ হচ্ছে আনন্দে, অর্থাৎ অতি আনন্দের সাথে। এরপরে হচ্ছে স্বশিক্ষিত। যে শব্দের অর্থটি আমরা জানবো সেটি হচ্ছে স্বশিক্ষিত, অর্থাৎ স্ব মানে নিজে, তার মানে হচ্ছে নিজে নিজে শিক্ষিত হওয়াকে বোঝানো হয়েছে। নিজে নিজে শিক্ষিত হওয়াকে বোঝানো হয়েছে স্বশিক্ষিত। প্রচ্ছন্ন একটি শব্দের অর্থ আমরা জানবো, এটি হচ্ছে গোপন। প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। আরও বেশ কিছু শব্দের অর্থ আমরা জানবো, সেটি হচ্ছে গতাসু শব্দের অর্থ মৃত। গলাধকরণ অর্থ হচ্ছে গিলে ফেলা। আর একটি শব্দ হচ্ছে কারদানি। কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি। আর একটি বিশেষ শব্দের অর্থ এখানে আমরা জানবো এই বই পড়া প্রবন্ধ থেকে, সেটি হচ্ছে দাতাকর্ণ। এটি টিকা হিসেবেও আসতে পারে, যে দাতাকর্ণ কে ছিলেন শব্দের অর্থ হিসেবে যেমন আসতে পারে, তেমনি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নও আসতে পারে। দাতাকর্ণ হচ্ছে মহাভারতের বিশিষ্ট একটি চরিত্র, কুন্তির ছেলে, এবং উনি হচ্ছে দানের জন্য একজন প্রবাদতুল্য পুরুষ বা প্রবাদতুল্য মানুষ হিসেবে পরিচিত। তার দানের যে সুখ্যাতি, সেখান থেকেই তার নাম রাখা হয়েছে দাতাকর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আমরা বই পড়া প্রবন্ধটি সম্পর্কে, প্রবন্ধের লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, এবং বই পড়ার প্রবন্ধের যে শিখন ফল, অর্থাৎ বই পড়ার প্রবন্ধটি পড়ে আমরা কী কী শিখবো সেটি জানলাম। আর এখানকার যে নতুন নতুন শব্দ এবং এর অর্থ আমরা আজকে জানলাম।
আজকে এই পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা বই পড়ার প্রবন্ধের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।